এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা অসত্য গাছের আতঙ্ক। গল্প পাঠ হরেন আর তিলকের ভূমিকায় রয়েছে আমি প্রত্যয়। বিশু, কানাই এবং অন্যান্য চরিত্রে রয়েছে সুমিতেন্দ্র, আর তিলকের মায়ের ভূমিকায় রয়েছে বর্ণালী। This video is sponsored by the members of 221B হ্যারিসন রোড। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প। বেশ কিছুটা পথ দৌড়ে এসে বাঁশবনটার পাশে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো হরেন। গা হাত দিয়ে দরদর করে ঘাম ঝরছে তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপালের ঘামটা মুছে পিছনের দিকে সে তাকালো। না, আর কেউ পিছনে আসছে বলে মনে হয় না, আসতে পারবেও না। হরেন যে কোন বন জঙ্গল নালা ডোবা ফেলে এখানে এসেছে তা কেবল সেই জানে। নিজের কাঁধের পোঁটলাটা একবার সামনে এনে হাত বুলিয়ে অনুভব করল সে। উফ, আজ বেশ একখানা বড় দাঁও মারা গেছে। এই গণ্ডগ্রামের হরিঘোষ দুধ দই বেচে খেদিয়ে পয়সা করেছে, বড় পাকা বাড়ি তুলেছে। অনেকদিন ধরেই ওর ওপর নজর ছিল হরেনের। ব্যাটা গোয়ালা কোথায় যে তার সম্পত্তি দানাপানি লুকিয়ে রাখে তা জানতে হতো। জানাও শেষ, হাত ছাপাইও শেষ। যতই বজ্র আটুনি মেরে রাখো না কেন চাঁদু, গেরো যে ফসকা দিয়েছে আর তাতেই কেল্লা ফাতে। মনে মনে একথা বলে নিজেই নিজের কাজের ওপর গর্ববোধ করতে থাকে। তবে তাকেই ছোট লাফানোর ঝক্কি পোয়াতে হতো না, যদি না বাড়ির পাঁচিল টপকানোর সময় ওই বেয়াদব কুকুরটার ল্যাজে পা না পড়ত। কুকুর তো নয়, যেন আস্ত বাঘের বাচ্চা। যেমন তাগড়াই চেহারা, তেমন হাড় কাঁপানো গর্জন। ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল, আর লোকজনের ঘুম ভাঙতেই তারা পেছনে পড়ে গেল। তবে হরেনের ধূর্ত তাকে বাজিমাত করে এত দম, এ তল্লাটে কারণ নেই। মনে মনে একটা পরিতৃপ্তির হাসি নিয়ে হাঁটতে লাগলো হরেন। রাত প্রায় 2:30 বাজে। এখন ভালোই ভালোই ঘরে ঢুকতে পারলে হয়। এ চুরি চামারি যা ঝক্কির কাজ, মুখের ওপর জড়ানো কাপড়টা খুলে মুখ চোখের ঘাম ভালো করে সে মুছে নেয়। চারদিক নিঝুম নিস্তব্ধ, একটা ঝিঝির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। বাঁশবন পেরিয়ে পুকুর ধার দিয়ে হাঁটতে লাগলো হরেন। এমন সময় হঠাৎ আকাশে শোনা গেল মেঘের গুড়গুড়ানি। এই রাতে আবার ঝড় জল হবে নাকি? হলেও ক্ষতি নেই, যা গরম ছিল আজ সারাদিন, রাতে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডায় বেশ জমিয়ে ঘুম হবে হরেনের, তা কোনো সন্দেহ নেই। থলেতে টাকা পয়সা আছে, জল হলে যাতে না ভিজে যায়, তাই তাড়াতাড়ি পা চালালো হরেন। পুকুর পাড় পেরিয়ে সে জোড়া বটতলার কাছাকাছি আসতেই মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে এলো। বাবা, বিরক্তির কারণ একটাই, ছোট কাজ ছাড়ার আকুতি। এখনো একটু হাঁটতে হবে। এতক্ষণ চেপে রাখতে পারবে না হরেন, হালকা হয়ে নেওয়াটাই ভালো। এদিক ওদিক তাকিয়ে জোড়া বটতলার পেছনে অসত্য গাছটার গোড়ায় ছোপের পাশে এসে দাঁড়ালো হরেন। পরনের কাপড় উড়ুর ওপর তুলে হালকা হয়ে নিল সে। একটা ঠান্ডা এলোমেলো হাওয়া ততক্ষণে বইতে শুরু করে দিয়েছে। নিষ্পন্দ গাছের পাতায় তা লেগে ঝিরঝির শব্দ হচ্ছে।
মাঝে মাঝে কালো আকাশে ঝলকে উঠছে বিদ্যুৎ। ঝড় বৃষ্টি হবেই তা কোনো সন্দেহ নেই। ঠান্ডা হাওয়াটা ঘামে ভেজা শরীরে লাগতে বেশ আরাম বোধ হলো হরেনের। শরীরটা কিরকম ক্লান্ত লাগছে এবার। এই ঠান্ডা হাওয়ায় গা ভাসিয়ে পারলে এখানেই সে ঘুমিয়ে যায়। কাপড়টা কোমরে ভালো করে জড়িয়ে সে আবার সামনে ঘুরে দাঁড়িয়েছে। আচমকা একটা শব্দ এলো তার কানে, যেটা এই স্থান কাল পাত্র বিশেষে একেবারেই অনভিপ্রেত। একটা বাচ্চা ছেলের হাসির শব্দ। বাচ্চা নয় ঠিক, ওই বছর 12-14 ছেলের মতো। শব্দটা থেমে থেমে ঠিক যেন হাওয়ায় কেটে বার দুয়েক কানে এলো। তারপরেই সব চুপচাপ। প্রথমটা একটু ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল হরেন। সে ঘুরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, কাউকে দেখতে সে পেল না। এই জায়গাটা নিয়ে গ্রামের লোকের মধ্যে অনেক রটনা আছে, সে জানে, তবে সে কোনো কালে পাত্তা দেয়নি। আর যার কাজটাই রাতের অন্ধকারে হয়, অন্ধকারকে ভয় পেলে কি তার চলে নাকি? কিন্তু শব্দটা আর হলো না। ঝোড়ো হাওয়ার বেগ আর সেই সাথে গাছের ডালের দোলানি ততক্ষণে আরও বেড়েছে। অন্ধকারে এমন দুর্যোগের রাতে কি শুনতে সে কি শুনেছে, ব্যাপারটা এইভাবে ভেবে নিয়ে সে আবার ঘুরে হাঁটা দিল। বেশ কিছুটা হাঁটার পর হরেনের কানে আবার একটা শব্দ এলো, ঠিক তার পেছন থেকে। ঠিক যেন শুকনো পাতার উপর পা ফেলে আসছে তার পেছন পেছন। তাহলে কি হরিঘোষ দলবল নিয়ে পেছন পেছন তাকে ধরে ফেলল নাকি? ঢোক গিলে পেছনে ফিরে সে তাকালো, না, কেউ নেই। সাথে সাথে বিদ্যুতের চমকে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হলো হরেনের সামনে। শুনশান রাস্তায় ঝড়ের মুখে পড়ে গাছগুলো এমন ভয়ঙ্করভাবে দুলছে যে বিদ্যুতের আলোয় তা দেখে বুকটা ধড়াস করে উঠল হরেনের। এই দুর্যোগের রাতে সে একা। ঝড়ের দাপট এবার আরো বাড়ল। হু হু শব্দ করে মত্ত হাতির মতো বাতাস এদিক ওদিক থেকে ছুটে আসতে লাগলো। আর সেই সাথে শুরু হলো তীরের ফলার মতো ধেয়ে আসা বৃষ্টি। চটপট পা চালালো হরেন। তার হাঁটা এবার রীতিমতো ছোটায় পরিণত হয়েছে। তবে এবার তার কানে আসতে লাগলো সেই পায়ের শব্দ, আর সেই সাথে আবার সেই বাচ্চা ছেলের হাসির মতো শব্দটা। এমন ঝড় বৃষ্টির মধ্যে পড়েও হরেনের সারা গায়ে ঘাম ছুটেছে। সে যত জোরে যাচ্ছে, পেছন পেছন সেই হাসি আর পায়ের শব্দ যেন তত বেগে তার দিকে ছুটে আসছে। হঠাৎ ছুটতে ছুটতে অন্ধকারে কিসে একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল হরেন। হাত থেকে ছোলাটা ছিটকে পড়ল একটু দূরে। গোঙানি দিয়ে উঠল হরেন। মাটি থেকে মুখ তুলে ঘুরে তাকিয়ে যে দৃশ্যটি সে দেখল, তাতে আপনা হতেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হরেনের ঠিক পায়ের গোড়ায় অন্ধকারে গা মিশিয়ে এসে দাঁড়িয়েছে একটা কালো ছায়া মূর্তি। নাক মুখ কিছুই বোঝা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে যে মূর্তিটা একটা বাচ্চা ছেলের। তবে সব থেকে ভয়ানক যেটা, তা হলো মূর্তিটির আগুনের ভাঁটার মতো জল জলে দুটো চোখ, তার দৃষ্টি নিবদ্ধ হরেনের দিকেই। আবার একটা বিদ্যুতের ঝলক, আর আবার আশপাশটা পরিষ্কার হলো দিনের আলোর মতো। কিন্তু না, হরেনের সামনে তো কেউ নেই। সে তো একা মাটিতে পড়ে। সে কি তবে ভুল দেখল?
না, সে ঠিক দেখেছে, কারণ সেই বাচ্চা ছেলেটার হাসির শব্দ আবার হরেনের কানে এসেছে। ভয়ে এবার রীতিমতো কেঁদে ফেলল হরেন। এমন দুর্যোগের রাতে এ কোন বিভীষিকার মুখে পড়ল সে? আচমকা তার কাঁধের ওপর একটা চাপ অনুভূত হলো, যেন কেউ তার কাঁধে চড়ে বসেছে, আর সাথে সাথে দুটো ছোট ছোট হাত চেপে ধরল হরেনের মুখ চোখ। কান্নাটা এবার কোঙানিতে পরিণত হলো হরেনের। খিচুনি ধরা রোগীর মতো অদ্ভুতভাবে সে কাঁপতে লাগলো। ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর বজ্রপাত ততক্ষণে অনেকটাই বেড়েছে। বিকৃত মুখ চোখে উঠে দাঁড়ালো হরেন। পাগলের মতো হাত পা মাথা দুলিয়ে দুলিয়ে হাসতে লাগলো হরেন। তার পা টেনে টেনে চলতে লাগলো উল্টো দিকে। একটু আগেই যেদিক থেকে সে ছোট কাজ সেরে এসেছে, এমন বাদলা ঘন গভীর রাতের আঁধারে জল কাদায় ভিজে আবুই ঝুটি হয়ে একটা মানুষ পাগলের মতো অদ্ভুত আচরণ করতে করতে এগিয়ে চলেছে রাস্তা ধরে। আর তার কাঁধের উপর বসে রয়েছে একটা মিশমিশে কালো ছোট ছেলে, যার চোখ দুটো ভাঁটার মতো লাল। হরেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ যেন তাকে চালনা করতে করতে এনে দাঁড় করালো চোরা বটতলার পেছনে অসত্য গাছটার গোড়ায়। ঝড় জলের মুখে পড়ে গাছের গোড়ায় ছোপটা লণ্ডভণ্ড। এই সেই ঝোপ যেখানে একটু আগেই প্রস্রাব করে গিয়েছে হরেন। বিস্ফারিত চোখে জিভ বের করে সেদিকে তাকিয়ে ছোপটার ওপর ঝাঁপিয়ে পড়ল হরেন। অদ্ভুতভাবে সেই ছোপের আগাছায় ঘষতে লাগলো নিজের মাথা। সে কেন, কি জন্য এমন করছে তা নিজেও সে জানে না, যদিও এই কাজ সে করছে না। তার চুলের মুঠি ধরে অন্য কেউ তাকে দিয়ে এই কাজ করাচ্ছে। হরেন চাইলেও তার হাত থেকে আর নিস্তার নেই। ঝোপে মুখ ঘষতে ঘষতে হঠাৎ হরেনের মাথাটা উপর দিকে উঠল, আর তারপর মট শব্দ করে উল্টো দিকে ঘুরে গেল। একটা আর্তনাদ তার গলা দিয়ে বেরোতে গিয়েও থেমে গেল, আর সেই জায়গায় ঠাঁই নিল একটা বাচ্চা ছেলের বিকৃত হাসির শব্দ। কালো মেঘে ঢাকা আকাশের দিকে মটকানো ঘাড় সমেত মুখ ঘুরিয়ে উবু হয়ে ছোপের উপর পড়ে রইল হরেন। পুকুর পাড়ে বসে জলে টপাটপ ঢিল ছুঁড়ছিল তিলক। আজ বিকালটা মনে হয় এভাবেই কাটাতে হবে। খেলার জন্য আজ কেউই মাঠে আসেনি। সবার মনে ভয় ঢুকেছে। কিসের ভয় যে এরা এত পায় কে জানে। দুদিন আগে তাদের গ্রামের হরেন দাসকে পুকুরের ওই জোড়া বটতলার কাছে একটা অসত্য গাছের নিচে ঘাড় মোটকে পড়ে থাকতে দেখা গেছিল। তা নিয়ে নাকি গাঁয়ের লোকের বিশ্বাস ও কাজ ভূতের। কি যে সব বুড়ো বুড়ো আধমরা লোকগুলো ভূতের ভয়ে ঘরে বসে থাকে কে জানে। তিলক জানে এ কাজ মানুষই করেছে। ও বেটা হরেনের হাত টান স্বভাব ছিল। নিশ্চয়ই বেটা কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তারপর ওর পিছু পিছু লোকজন ধাওয়া করে এসে এখানে ধরতে পেরে পিটিয়ে খুন করেছে। কিন্তু তাও চোর ধরলেও লোকে এমন নৃশংসভাবে ঘাড় মুটকে কে মারবে? কে জানে বাবা কি হয়েছে। শিবু নেপোদের ডাকতে গিয়েছিল তিলক মাঠে খেলতে আসার জন্য, কিন্তু সবার মায়েরাই তিলকের মুখের ওপর স্পষ্ট বলে দিয়েছে যে তাদের ছেলেরা আর ওই চোরা বটতলার রাস্তা দিয়ে খেলতে যাবে না। তিলকের খুব রাগ হয়েছিল, কিন্তু কিছু তো আর করার নেই। তাই সে নিজেই একা একা এই পুকুর পাড়ে এসে বসেছে। আরে
তিলক মনে হচ্ছে। গলার আওয়াজটা শুনে ঘুরে তাকালো তিলক। তার পেছনে দাঁড়িয়ে বিশু কাকা, কোমরে হাত রেখে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে। চোখ বড় করার কারণ একটাই, কাকা নির্ঘাত তারই টেনেছে। তবু যাই হোক, খুব বেশি নেশা চড়েনি, অন্তত দেখে মানুষ চেনার পর্যায়ে আছে। তিলক বলল, কি গো কাকা, কোথায় চললে? ঘর থেকে মাঠে না মাঠ থেকে ঘর? বিশু কাকা ফিক করে হেসে বলল, তারই টেনে বাড়ি। তিলক বলল, ও আচ্ছা, যাও, সাবধানে বাড়ি যেও। বিশু কাকা চলেই যাচ্ছিল, আবার কি ভেবে ঘুরে দাঁড়ালো। তারপর মুখটা যতটা সম্ভব বিকৃত করে ঢুলু ঢুলু চোখে বলল, এই তুই এই সময় এখানে বসে কেন? চ ঘরে চ, এইখানে ভূত থাকে জানিস না? তিলক হেসে বলল, হ্যাঁ, এই চলে যাব। তুমিও তো আছো এখানে, তাহলে? ওইসব মাতাল টাতালদের কোনোদিনও ভূতে ধরে না, বুঝলি? ভূত শুধু ভদ্রলোকদের ভালোবাসে। একটা ম্লান হাসি খেলে গেল তিলকের মুখে। সত্যি তো, গোটা গ্রাম যেখানে ভূতের ভয়ে দিনের আলোতেও ঘরে ঢুকে বসে, সেখানে বিশু কাকা একা মাঠে গিয়ে লোকের জমিতে বেগার খেটে দিয়ে আসছে। অথচ গায়ের হেন কোনো লোক নেই যে অসময়ে বিশু কাকাকে মোদো মাতাল বাগদির জাত বলে তাচ্ছিল্য করতে ছাড়েনি। লোকটা একটু না হয় দোষের মধ্যে নেশা করে, কিন্তু সে তো কখনো কারোর ক্ষতি করেনি বা কাউকে কষ্ট দেয়নি। অথচ কারোর জমিতে ভাগ চাষের লোক না পেলে সবাই এসে এই বিশু কাকাকেই ধরে, একটু তারির লোভ দেখিয়ে যা ইচ্ছা খাটিয়ে নেয়। এ যা যা, ঘরে যা, একা থাকিস না, তোর মা চিন্তা করবে। যে যা, পালা পালা এখান থেকে। বলতে বলতে জোড়া বটতলার পাশ দিয়ে নির্ভয়ে গ্রামের দিকে চলে গেল বিশু কাকা। পুকুর পাড়ে ঠায় বসে রইল তিলক। সে একা, সত্যি আজ একা। তবে গোটা গ্রামে একজন ছিল বটে, যে সব সময় ছায়ার মতো তিলকের সাথে থাকত। তিলকের বন্ধু কানাই। তার এই 15 বছরের জীবনে অন্তত 10টা বছর সে কাটিয়েছে কানাইয়ের সাথে। বাল্যজীবনের দুর্দান্ত দৌরাত্ম্যপনার নজির ছিল এই দুজন, তিলক আর কানাই। লোককে জ্বালাতন করার যত রকমের দুষ্টুমি একটা সময় মন খুলে করে বেরিয়েছে তিলক আর কানাই। এর গাছে ওর গাছে আম জাম নারকেল পেড়ে বেড়ানো থেকে শুরু করে গোয়ালে গরু ছাগলের দুধ লুকিয়ে খেয়ে নেওয়া, সারাদিন এপাড়া ওপাড়া টোটো করে ঘুরে বেড়ানো, কেউ না থাকলে দুজনে মিলেই মাঠে পথে ঘুরে ধুলো উড়িয়ে খেলে বেড়ানো, গরমের দিনে এই পুকুরের এপার থেকে ওপার সাঁতার দেওয়া, এর ওর জমি থেকে বাদাম আখ তুলে খাওয়া, আরও কত কি। তবে শুধু দুষ্টুমিই নয়, একে অপরের পাশেও সবসময় থেকেছে তিলক আর কানাই। তিলকের বিপদে কানাই ছুটে গিয়েছে, আর কানাইয়ের বিপদেও তিলক। মায়ের হাতে মার খাওয়া থেকে বাঁচতে কতবার একে অপরের বাড়ি গিয়ে লুকিয়েছে। এই অশ্বত্থ গাছের ছাওয়ায় বসে আমের আঁটি তালের শ্বাস চুষতে চুষতে কতবার তিলককে বলেছে কানাই, বুঝলি তিলক, একদিন বড় হয়ে তুই আর আমি শহরে যাব, ট্রেনে চড়বো। শহরে কত ভালো ভালো লোক, ভালো ভালো খাবার রয়েছে, সব খাবো। তিলক হেসে বলতো, ধুর বাদর, এই গ্রামটাই আমার খুব ভালো লাগে। তুই যতই শহরে গিয়ে পয়সা দিয়ে বিলিতি সব খাবার খাস না কেন, এই তমাল কাকার আম গাছের আম চুরি করে এই অসত্য গাছের তলায় বসে খাওয়ার মজাই আলাদা।
হাতের পাশ দিয়ে গড়িয়ে আসা পাকা আমের রস জিভ দিয়ে চেটে কানাই বলেছিল, বেটা, তোর পাল্লায় পড়ে কত পাপ করেছি বলতো। যমরাজ মরার পর আমাদেরকে গরম তেলে ভাজবে। তবে আজ সব অতীত। দুটো বছর কেটে গেছে। কানাই নেই, এই পৃথিবীতেই নেই। গ্রাম ছেড়ে শহরে যাওয়ার স্বপ্ন দেখা ছেলেটা আজ দুনিয়া ছেড়ে যে কোথায় চলে গেল তার খুঁজে পায় না তিলক। সবাই বলে মরলে নাকি মানুষ আকাশের তারা হয়। কই, তারাদের দিকে তাকিয়ে তো কতবার কানাইকে ডেকেছে তিলক, সে তো সাড়া দেয়নি। চোখ ছলছল করে ওঠে তিলকের। যত কিছু হয়েছিল ওই তমাল কাকার গাছে আম চুরি করতে গিয়ে। ঘটনাটা মনে পড়লে আজও নিজের ওপরই রাগ হয় তিলকের। কানাইয়ের কথা শুনে যদি শেষে ওভাবে চলে না আসতো, তাহলে হয়তো আজ এই কানাই তার সঙ্গেই এই পুকুর পাড়ে সশরীরে বসে থাকত। নিচে দাঁড়িয়ে আম কুড়িয়ে গামছায় বাঁধছিল তিলক। আম পাড়তে পারতে গাছের মগ ডালে উঠে গিয়েছিল কানাই। তমাল কাকাকে সেই দূর থেকে আসতে দেখেছিল। তিলককে সে চেঁচিয়ে বলেছিল, তিলক, তুই পালিয়ে যা আম নিয়ে। আমি নামতে না পারলে এই পাতার আড়ালে ঠিক লুকিয়ে যাব। তিলক রাজি হয়নি। সে বলেছিল, আরে তুই আয় না নেমে, তারপরেই যাব, আমি দাঁড়িয়ে আছি। আরে তোকে ধরে ফেললে কেলানি খেয়ে মরবি। আমাকে ধরতে পারবে না, লুকিয়ে থাকবো। যেটা বলছি কর, পালা আমগুলো নিয়ে। আম সমেত গামছাটা কাঁধে ফেলে তিলক ছুটে পালাতে পালাতে বলেছিল, এই তাড়াতাড়ি আসবি, নয়তো তোর ভাগের আমটাও আমি খেয়ে নেবো। খা তো দেখি কেমন করে খাবি, পেট থেকে বের করে আনবো। হাসি মুখে কানাইয়ের বলা কেবল এই একটাই কথা শেষ তিলকের কানে এসেছিল। তারপরের ঘটনা এখনো মনে করলে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তিলকের। অনেক সন্ধ্যা হয়ে গেলেও কানাই বাড়ি না ফিরলে সে বাইরে বেরিয়ে দেখে তমাল কাকার বাড়িতে লোকের ভিড়। কানাই গাছ থেকে নামতে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারিয়েছে। গ্রামের দিকে ভালো ডাক্তার বুদ্ধির অভাব, তাই বিনা চিকিৎসায় সেদিন রাতেই কানাই মারা গিয়েছিল। লোকে বলে গাছ থেকে পড়ে তার নাকি বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। সেদিনটা প্রচণ্ড ভয়ে বাড়ির ভেতর মুখ লুকিয়ে এক নাগাড়ে কেঁদেছিল তিলক। আর আজ বয়স খুব বেশি না হলেও এতটা কাছের বন্ধুকে হারানোর কষ্টটা মনে প্রাণে অনুভব করতে পারে তিলক। খুব কষ্ট হয় তার, কিন্তু কাউকে বলতে পারে না। চোখের কোণে জল আসে তিলকের। কোথায় গেলি রে কানাই, তুই কোথায় গেলি? আপন মনেই হাহাকার করে ওঠে তিলক। পুকুরের ওপর দিয়ে উড়ে যাওয়া সাদা বকের ডানায় ভর করে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। তিলক উঠে দাঁড়ালো। না, এবার বাড়ি ফিরতে হবে। পুকুর পাড় আর চোরা বটতলা পেরিয়ে সে সবেমাত্র দুপা এগিয়েছে, এমন সময় পেছন থেকে শুনতে পেল ডাকটা, তিলক, তিলক। এ তো কানাইয়ের গলা। কিরকম একটা শিহরণ খেলে গেল তিলকের সারা শরীর জুড়ে। সে চকিতে পেছনে ঘুরে তাকালো, কিন্তু না, কেউ সেখানে নেই। তাহলে কি সে ভুল শুনল? ভুল না ঠিক সেটা পরখ করার জন্য সে একবার ডাক দিল, একটু কাঁপা কাঁপা গলায়, কানাই, কানাই। ডাকটা এগাছ ও গাছের ডালে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো তিলকের কানে। কিন্তু যেটা এলো না সেটা হলো এই ডাকের প্রত্যুত্তর।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিলক বাড়ির পথ ধরল। তিলক বাড়িতে তার মাকে নিয়ে থাকে। ছোটবেলায় সে বাপকে হারিয়েছে। অভাব অনটনের দায়ে তাই আর তার আর 5টা ছেলের মতো স্কুলে গিয়ে লেখাপড়া শেখা হয়নি। রোজগারের জন্য এখানে ওখানে কাজ দেখতে হয়েছে। যা দুটো আয় হয় তাতেই মা বেটার কোনো রকমে দিন চলে যায়। তবে এভাবে তো আর সারা জীবন কাটানো যায় না, ভালো কিছু করতে হবে। টালির চালের নিচে ছেঁড়া কাঁথার উপর মায়ের পাশে শুয়ে এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে তিলক খেয়াল নেই। ঘুমটা ভাঙল দরজায় একটা টোকার শব্দে। তিলক ঘুম ঘুম চোখে উঠে বসল। এত রাতে আবার কে? তার মা ওপাশে ফিরে ঘুমোচ্ছে এখনো। তিলক ঘরে থাকা হ্যারিকেন হাতে নিয়ে দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া কোত্থেকে এসে তার নাকি মুখে ধাক্কা দিয়ে গেল। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে সেটা তুলে ধরে বাইরে বেরিয়ে এলো তিলক, কিন্তু কাউকেই দেখতে পেল না। এদিকে তার চোখে ঘুম এখনো লেগে রয়েছে। মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বের করে সে পেছনে ফিরেছে। এমন সময় আবার শুনতে পেল সেই ডাকটা, তিলক, তিলক। তিলক ঘুরে তাকালো। তাদের বাড়ির দোরগোড়া থেকে কিছুটা দূরে বড় ইটের রাস্তাটার পাশে তেঁতুল গাছটার গোড়ায় কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারের চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। তিলক ঘুম জড়ানো গলায় বলল, কে? আমি রে, কানাই। চিনতে পারছিস না? তিলকের বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন একবার ধপ করে লাফিয়ে উঠল। ভয় না, আনন্দে। সত্যি তার বন্ধু কানাই, কানাই ফিরে এসেছে। কানাই হেসে বলল, হ্যারিকেনটা রেখে আয়, একটা জিনিস দেখাবো। হ্যারিকেন উঠোনে রেখে তিলক ছুটে বাইরে বেরিয়ে এলো। কানাই, কানাই তুই ফিরে এসেছিস? এ তো আমি ভাবতেই পারছি না। কানাই কিছু বলে না, কেবল অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকে। তিলক আবার বলল, জানিস, তুই ছিলি না তাই একা একা আমি এখানে ওখানে ঘুরে বেরিয়েছি ভাই। আর একা থাকতে হবে না, এইবার আমার সাথেই থাকবি। কিন্তু কোথায় গিয়েছিলি রে তুই? এতদিন হয়ে গেল। সে ভারী মজার জায়গা, তোকেও নিয়ে যাব, চল। সে না হয় যাবো, কিন্তু তুই এত রাতে একা একা ভেবে এলি কেন? কাল সকালেই আসতে পারতিস। জানিস, লোকজন এই গায়ে এমন ভূতের ভয় রটিয়েছে। বেঁচে থাকতেই কাউকে ভয় পেলাম না, আর এখন? কথাটা ঠিক বোধগম্য হলো না তিলকের। কানাইয়ের গলাটা কিরকম যেন ধরা ধরা মনে হচ্ছে তার। সে বলল, কি রে, তোর শরীর খারাপ নাকি? গলাটা এরকম লাগছে। তোর জন্য বড্ড মন কেমন করছিল রে। তুই চল না আমার সাথে। তোকে ফিরে পেয়ে কতটা ভালো লাগছে কি করে বোঝাবো ভাই। কিন্তু তুই এখন যাবি কোথায়? এত রাত হয়ে গেল। আয়, আমার সাথে আয়। এই বলে কানাই দৌড় দিল। তিলকও ছুটল পেছন পেছন। কানাই যেন হাওয়ার গতিতে ছুটে চলেছে। তার পেছন পেছন ছুটতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে তিলক। সে বুঝতে পারছে না কানাই এত জোরে ছুটে কোথায় যেতে চায়, তবুও সে যাচ্ছে তার বন্ধুর ডাকে সাড়া দিয়ে। ছুটতে ছুটতে কানাইরা যেখানে থামলো, জায়গাটা ভালো করে চিনতে পারল তিলক। বাইরের অন্ধকারটা এতক্ষণে চোখ সওয়া হয়ে এসেছে তার। এটা তো তমাল কাকার আমবাগান। তিলক অবাক হয়ে বলল, কিরে, এত রাতে এখানে কেন?
কানাই এবার ঘুরে তাকালো। তার চোখের দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল তিলকের। চোখ দুটো টকটকে লাল, আরো ধরা গলায় কানাই বলল। আমার আমগুলো দে। তিলক যেন আকাশ থেকে পড়ল। তো তোর আম মানে? কানাই লাল চোখে তিলকের দিকে তাকিয়ে বলল। যেগুলো তুই গামছায় নিয়ে পালিয়েছিলি। তিলক মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে বলল। কি এমন রাত বিরাতে ইয়ার্কি মারছিস বলতো? আচ্ছা, তোর কি খিদে পেয়েছে? আম খাবি? হেসে উঠল কানাই। সে হাসির শব্দে নির্জন রাতের নিস্তব্ধ আমবাগান যেন থরথর করে কেঁপে উঠল। কানাই বলল। খিদে পেয়েছে তো, খুব খিদে পেয়েছে। অনেক দিন কিছু খাইনি, অনেক দিন। দে দে, খেতে দে, দে না। কানাইয়ের এমন অদ্ভুত হাবভাব দেখে এবার একটু ভয় ভয় করতে লাগলো তিলকের। তবে সেই ভয়টা মনের মধ্যে চেপে রেখে সে বলল। আচ্ছা আচ্ছা, কি খাবি বল? আমার কাছে এখন তো কিছু নেই রে। রক্ত। রক্ত আছে তো, ওটাই খাবো, ওটাই। দেখ, ধমক দিয়ে উঠল তিলক। কি পাগলের মতো বকছিস বলতো? কানাইয়ের দুই চোখে যেন আগুন ছুটে গেল। তুই নিয়ে পালিয়েছিলি আমার আমগুলো এই আম গাছের নিচে, মনে পড়ে? হয় আম দে, নয়তো রক্ত দে। দে, দে না। মাথায় যেন বাজ পড়ল তিলকের। ধীরে ধীরে সব কথা মনে পড়ল তিলকের। এতক্ষণ তার মানে সে ঘোরের মধ্যে ছিল। কানাই তো মারা গিয়েছে 2 বছর আগে। তাহলে এটা কে? ঢোক গিলে তিলক বলল। মানে? ভয় পেলি নাকি? আয় আমার কাছে আয়, কথা দিচ্ছি আর কোনোদিন ভয় পাবি না। আয়। এক পা করে এগোতে থাকে কানাই, পিছোতে থাকে তিলক। ঘামে তার সারা শরীর ভিজে গিয়েছে, হাত পা যেন থরথর করে কাঁপছে। কানাই বলে চলে। একা থাকতে আর ভালো লাগে না রে। আয়, তোকে আমার সঙ্গে নিয়ে যাব। আয়, ট্রেনে চড়বো, আম খাবো, রক্ত খাবো। আয়। ধীরে ধীরে অন্ধকারে ঢাকা কানাইয়ের শরীরটা ভেসে ওঠে তিলকের চোখের সামনে। শীর্ণ কঙ্কালসার দেহ, গায়ে হাতে গালে গলায় চামড়া মাংসের লেশ মাত্র নেই। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। চোয়াল ফেটে ঠিকরে বেরিয়ে এসেছে দাঁতের পাটি, মাথার খুলি আর বুকের বাঁদিকে পাঁচড়ের হাড় ভাঙা। এ তো সেই কানাই যে এই আমবাগানের আম গাছের থেকে পড়ে মরেছিল। লোকে বলে তার নাকি বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। না না বলে চিৎকার করে ওঠে তিলক। সে ঘুরে ছুটে পালাতে যাবে, এমন সময় পেছন থেকে কানাইয়ের লিকলিকে হাত চেপে ধরে কানাইয়ের হাত। বরফের চেয়েও ঠান্ডা আর কঠিন সেই হাত। সারা শরীর থরথর করে কেঁপে উঠল তিলকের। আয় আমার সাথে আয়, আয় না, আয়। কানাইয়ের অট্ট হাসি যেন ধীরে ধীরে অবশ করে দেয় তিলককে। গোঙানি দিয়ে সে মাটিতে পড়ে জ্ঞান হারায়। গাঁয়ের প্রায় অর্ধেক লোক ভেঙে পড়েছে তিলকের বাড়ির উঠোনে। আজ সকালে নাকি তিলককে তমালের আমবাগানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে। তার এখনো জ্ঞান ফেরেনি। ছেলেকে কোলে শুইয়ে কাঁদতে কাঁদতে অনবরত গায়ে মাথায় জল দিতে থাকে তিলকের মা। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো। তা যা বলেছ, ওই জোড়াবরতলার অশ্বত্থ গাছটার মাথায় ভূত রয়েছে গো। কতবার বলেছি ও জায়গায় একেবারে যাওয়া ঠিক নয়। আরে ও সব ভূতের কাজ দেখলে না? আগের দিন হারানটারে কেমন করে ঘাড় মটকায় মারলে। এই তিলককে তো কাল বিকালে দেখলাম ওখানেই বসেছিল। বিরক্ত মুখে এবার তমাল কাকা তিলকের মাকে বলল।
দেখো বৌদি, তোমার ছেলে কাল রাতে আমার আম বাগানে নির্ঘাত আম চুরি করতে গিয়েছিল। ওদের কিন্তু আগেও আমি দেখেছি। বারবার বলছি ছেলেকে সাবধান করো, নয়তো ধরতে পারলে অনর্থ হয়ে যাবে। আমার ছেলে আম চুরি করতে যায়নি গো। তবে কি ঢং মারতে গেছিল নাকি আমার আম বাগানে? এক আগে ছিল ওই বজ্জাত কানাইটা, ওটা মরেছে, তাও ওর শিক্ষা হয়নি। হবে হবে, এটাও যাবে, ওই বলে রাখলুম। দুজনে মিলে গোটা গ্রামটাকে জ্বালিয়ে খেয়েছে। ছেলের নামে এমন গাল অভিশাপ কোনো মায়ের পক্ষেই সহনীয় নয়। চোখের জল মুছে দৃঢ় গলায় তিলকের মা বলল, মুখ সামলে কথা বলো ঠাকুরপো। চোরের মায়ের আবার বড় গলা। রাগে গজগজ করে উঠল তমাল। শালা ছোট লোকের জাত, বললে লজ্জা নেই? দোষ করেছি স্বীকার কর না রে বাবা। হ্যাঁ, তা না, মুখে মুখে আবার তক্ক। হাগরে হাবাতের ঘরে আর কি বা আশা করা যায়? লোকের ঘরে চুরি করা স্বভাব। হ্যাঁ, মুখ চেপে অপমানটা হজম করে নিল তিলকের মা। হারাবাতের ছোট যাওয়ার আগে হই হট্টগোল করে অভিশাপ দিতে দিতে বলে গেল তমাল। কেলা কমবে না। ঝরঝর করে জল পড়তে থাকে তিলকের মায়ের চোখ দিয়ে। কিছুক্ষণ পরেই তিলকের জ্ঞান ফিরে এলো। মা তাকে শুধলে কাল রাতের কথা, কিন্তু তিলক কিছু মনে করতে পারে না। সারা দিনটা কিরকম মন মরা হয়ে বাড়ির উঠোনে পড়ে রইল সে। তমাল কাকার অপমানের কথাও সে শুনেছে মায়ের মুখে, কিন্তু সে তো আম চুরি করতে যায়নি। তাহলে কি থেকে যে কি হলো বুঝতে পারে না তিলক। এই অপরিণত বয়সেও হঠাৎ করেই তার এই জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে। তমাল কাকা তো ভুল কিছু বলেনি। হাঘরে হাবাতের ছেলেরা তো চুরি চামারি করেই খাবে। মাঝে মাঝে তিলকের মনে হয় 2 বছর আগেও জীবনটা কত সুন্দর ছিল। তার বন্ধু কানাইয়ের পাশে গিয়ে একবার বসলে সব চিন্তা ভাবনা দূর হয়ে যেত। সারা দিনটা দুজনে হেসে খেলে আনন্দ করে বেড়াতো, আর আজ কিছুই নেই। আচ্ছা, এখন কানাইয়ের কাছে যাওয়া যায় না? হ্যাঁ, চাইলেই তো যাওয়া যায়। কানাইয়ের কাছে চলে গেলে আর ঝুট ঝামেলা এসব থাকবে না। কিন্তু কানাই গেছে কোথায় সেটাই তো জানে না তিলক। কি করে যাবে তার কাছে? শুয়ে শুয়ে সে ভাবতে থাকে সেসব কথা। রাতে ছেলের সামনে কানা ভাঙা থালায় জল ঢালা ভাত ধরে দেয় তিলকের মা। তিলক ভাতের দিকে তাকিয়ে বলল, মা, লঙ্কা নেই? না, নেই। বাজারে যে কিনতে যাব, হাতে দুটো পয়সাও নেই। হাত পাতলেও তো কেউ আর দয়া করবে না। নিজের জন্য থালায় ভাত বাড়তে বাড়তে বলল তিলকের মা। ভাতের ওপর হাত নাড়াচাড়া করতে থাকে তিলক। একই সকালে এমন অপমান, অভাবের জ্বালা, তার উপর ছেলের হাবভাব দেখে বিরক্ত হয়ে ওঠে তিলকের মা। নবাব পুত্তুরের লঙ্কা চাই, না হলে বাদ গেলা হয় না নাকি? দয়া করে বাদগুলো গিলে আমারে উদ্ধার করো। রোজ লঙ্কা চাই। আরে লঙ্কা গিলে মরিস না কেন রে তুই? হ্যাঁ, অভাব স্বভাবের পরিবর্তন করে বই কি। কতটা জ্বালা যন্ত্রণা বুকের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে মারলে কোনো মা বাবা তার ছেলে মেয়েকে এভাবে বলতে পারে? তিলকের চোখ বেয়ে টপ টপ করে জল ছড়তে থাকে তার পায়ের ওপর। সেটা দেখেই আরো তেলে বেগুনে জ্বলে ওঠে তার মা। মিনসে নিজে মরে এই নির্লজ্জ ছেলেটারে আমার গাড়ে তুলে দিয়ে গেছে। শয়তান ছেলে, এতদিন ওই কোথাকার ওই মুখ পোড়া কানাইয়ের সাথে হেতা হোতা টোটো করে ঘুরে বেরিয়ে এখন এসছে এর বাগানে চুরি করে বেড়াচ্ছে, আর তার জন্য আজ আমারে কথা শুনতে হচ্ছে। ওই কানাইয়ের সাথে তুইও মরতিস, আমি শান্তি পেতুম। কমলার মায়ের থেকে ওই জলা ওষুধ কিনে গলায় ঢেলে শান্তিতে আমিও মরতুম। সারাদিন শুধু কানাই কানাই কানাই। এখন দেখছিস তো সংসারের অবস্থা। আরে
কথাটা শেষ করতে পারে না তিলকের মা, কারণ তার আগেই তার ছেলে ভাতের থালা ফেলে উঠে বাঘের মতো তার উপর লাফিয়ে টিপে ধরেছে তার গলা। রক্তবর্ণ দুই চোখ নিয়ে তিলক প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছে মায়ের গলা। নিজের ছেলের এমন পাশবিক আচরণ দেখে যতটা না ভীত সন্ত্রস্ত, তার থেকেও বেশি হতবাক তার মা। দাঁতে দাঁত চিপে তিলক বলে উঠল, তুই মরবি তাই না? মর হতভাগী, মর। শান্তি আমি আর জন্মের মতো গুছিয়ে দেবো। গোঙানি দিয়ে ছটপট করতে থাকে তার মা। এতটুকু ছেলের গায়ে যেন অসুরের মতো শক্তি। ছেলের হাত ধরে অতি কষ্টে মা বলতে থাকে, তিলক আরো চেপে ধরে তার মায়ের গলা। তুই আমাকে বলেছিস ঠিক আছে, আমার আমার বন্ধুকে কথা শোনাস কোন সাহসে? আমার বাবাকে তুই মেরেছিস হতচ্ছাড়ি আমি জানি, আর তাই তোকেও আজ আমি জমের বাড়ি পাঠাবো। তিলকের হাতের চাপে ধীরে ধীরে তীর তীর করে কাঁপতে থাকা তার মায়ের শরীর অবশ হয়ে আসে। একটা সময় রুদ্ধ হয় শ্বাস। মাটিতে চিরতরে লুটিয়ে পড়ে তিলকের মা। হাত সরিয়ে নেয় তিলক, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তার এত ক্ষমতা যে সে নিজের মাকে গলা টিপে মেরে ফেলল, এটা ভাবতেই অদ্ভুত পাগলের মতো অট্টহাসিতে ফেটে পড়ল তিলক। মরেছে, হতভাগী মরেছে, আমি মেরে ফেলেছি। বাতাসে ঘন ঘন নাক টেনে কিসের একটা ঘ্রাণ নেয় তিলক। ক্ষুধার্ত কুকুরের মতো জিভ বের করে বলে ওঠে, কানাই, কানাই আমি আসছি, আমি আসছি কানাই। দুজনে একসাথে আম খাবো, ট্রেন চড়বো, রক্ত খাবো। এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে আসে তিলক। সঙ্গে আনে সেই গামছাটা যেটায় আজ থেকে 2 বছর আগে সে কানাইয়ের আম বেঁধে নিয়ে এসেছিল। আমি আসছি কানাই, আমি আসছি, আমি আসছি। কোমরে গামছা জড়িয়ে অন্ধকারে ছুটে বেরিয়ে যায় তিলক এমন একজন মানুষের কাছে যে কিনা এই দুনিয়াতে বেঁচে নেই। পরদিন সকালে গাঁয়ের লোক জোড়া বটতলার পেছনের অশ্বত্থ গাছটার ডাল থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে তিলকের মাকে। এদিকে তাদের বাড়িতে ডাকাডাকি করতে গিয়েও দেখা যায় তিলক নেই। একেবারে হুলুস্থুল পড়ে গেল চারিদিকে। তিলককে কোথাও খুঁজে পাওয়া গেল না। মা বেটার এমন নির্মম পরিণতি দেখে আঁতকে উঠল গোটা গ্রাম। কেউ বলল রাতে মায়ের সাথে ঝামেলা করে মাকে মেরে নিজে গা ঢাকা দিয়েছে তিলক। আবার কেউ বলল অতটুকু ছেলে মাকে কি মারবে, এ নির্ঘাত ওই ভূতের কাজ। এই অসত্য গাছটায় ওই ভূত থাকে। তিলককে কানাইয়ের আত্মা আমবাগানে মারতে পারেনি বলে কাল রাতেই তার মাকে মেরে তাকে নিয়ে চলে গেছে। ওই গাছ ভুতুরে গাছ। গ্রামের লোকে যখন জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে, তখন সকাল সকাল তারই টেনে ফিরছিল বিশু। একটু দাঁড়িয়ে সব শুনে আবার হাবার মতো হাঁটতে হাঁটতে সে চলে গেল সেখান থেকে। কে যে কি করে, কে যে কাকে দিয়ে কি করে, তা তোমরা বুঝলে হয়ে গেছিল। আপনারা শুনলেন পল্লব ঘোষের লেখা অসত্য গাছের আতঙ্ক। গল্পটা কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 221B হ্যারিসন রোড মেম্বার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। অনন্যা গাঙ্গুলি, অভিন্ন সিংহ রায়, সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডিন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ফাকাত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক,
ট্র্যাভেল উইথ এমটিভি রাইডার, কুণাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, অঙ্কন, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, 4 বিট ফ্লিঞ্চ, AR এন্টারটেন রাজবংশী, সৌমিকা বিশ্বাস, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, দীপায়ন মাহাতো, সন্দীপন কোলে, সুমনা রয়, সৌভিক দাস, মিসবাউল হক, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইজ গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, আন্ন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য। আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যান আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।